হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অ্যাপ এলিট একাডেমি। আশা করছি প্রত্যেকে তোমরা সুস্থ রয়েছো এবং মনোযোগ সহকারে স্টাডি চালিয়ে যাচ্ছ। আমরা কোয়ান্টাম তত্ত্ব, কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম থিওরি স্টার্ট করেছিলাম। তার ব্যাকগ্রাউন্ড ডিটেলস আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি। তো যারা এই ক্লাস প্রথম দেখছো তো অবশ্যই ভাই এর আগের লেকচার 1 দেখে তারপর এখানে আসো, তাহলে বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে, ভালো বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা একবার ছোট্ট করে আলোচনা করি যে এর আগের দিন আমরা কি বলছিলাম। আমরা দেখছিলাম এর আগের ক্লাসগুলো নিয়ে, এর আগের দিনের ক্লাসে আমরা দেখছিলাম যে ম্যাক্স প্ল্যাঙ্ক 1900 খ্রিস্টাব্দে আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি বলে একটা জিনিস থেকে, আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি ঘটনা থেকে বাঁচার জন্য একটা ম্যাথামেটিক্যাল ট্রিক ইউজ করলেন। ট্রিকটা কি? ট্রিকটা উনি বললেন যে যখন লাইট এনার্জি রিলিজ হবে বা অ্যাবজর্ব হবে, শক্তি যখন গ্রহণ বা বর্জন হবে কোনো বস্তু থেকে, বা কোনো বস্তু যখন শক্তি গ্রহণ করছে, তখন সেই শক্তিটা কি হবে না এইচ নিউ, এই যে একটা প্যাকেট, এই প্যাকেটের পূর্ণ সংখ্যার গুণিতক আকারে, অর্থাৎ হোল নাম্বার মাল্টিপল অফ এইচ নিউ। যেখানে এন এটা কি হচ্ছিল 1 2 3 4 এইরকম পূর্ণ সংখ্যা, যা ইচ্ছা 10 কোটি 10 লক্ষ হতে পারে, তবে পূর্ণ সংখ্যায় হতে হবে। ঠিক, এটাকে আমরা কোয়ান্টায়ন বলি। তো কোয়ান্টায়ন শব্দের অর্থ আমরা আলোচনা করেছিলাম প্যাকেট। তো প্যাকেজিং সিস্টেমে হয় 1 প্যাকেট বা 2 প্যাকেট বা 3 প্যাকেট এইভাবে যাচ্ছিল। যেখানে এইচটা কি ছিল? এইচটা ছিল আমাদের প্লাঙ্কস কনস্ট্যান্ট, যার মান 6.625 ইন্টু 10⁻34 জুল ইন্টু সেকেন্ড। এখান থেকে এর একক মাত্রা, যেগুলো খুব ইম্পর্টেন্ট টপিক, যেগুলো পরীক্ষায় বারবার এসেছে এবং আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু আলোচনা করেছি। তো অবশ্যই দেখে নেবে। এই মানটাকে আমরা বলেছিলাম অঙ্কের সময়, এটাকে আমরা 20/3 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড এই আকারে মনে রাখলে কাটাকুটি করা সহজ হবে, তাই তো? ওকে, এরপর দেখেছিলাম এর যে মাত্রাটা সেটা কৌণিক ভরবেগের মাত্রার সাথে সমান হয়েছিল। কৌণিক ভরবেগের মাত্রা যেটা, সেটা প্লাঙ্ক কনস্ট্যান্টের মাত্রার সাথে সমান। এটা আবার এনার্জি অর্থাৎ শক্তি এবং সময়ের গুণফল এর মাত্রার সাথেও সমান হয়। ঠিক আছে, কৌণিক ভরবেগের মাত্রা প্লাঙ্ক কনস্ট্যান্টের মাত্রা, আর শক্তি ইনটু সময়ের মাত্রা কি সেম, অভিন্ন। আচ্ছা, তো এইখান থেকেই এবার আমরা অতীতের, এটা 1900 খ্রিস্টাব্দের ঘটনা, ঠিক আছে, এবং এখান থেকে 1905 সালে আমাদের সবার প্রিয় আইনস্টাইন ফটো ইলেকট্রিক ইফেক্ট সফলভাবে ব্যাখ্যা করেন। ঠিক আছে, ব্যাখ্যা করতে সফল হন, এবং সেই ভিত্তিতে আইনস্টাইনকে নোবেল প্রাইজও দেওয়া হয়। ঠিক আছে, তো আইনস্টাইনকে নোবেল প্রাইজ দেওয়া হয় কোন ঘটনার জন্য? না আলোক তড়িৎ ক্রিয়ার সঠিক ব্যাখ্যা দেওয়ার জন্য, সঠিক এক্সপ্লেনেশন দেওয়ার জন্য। এবং সেই এক্সপ্লেনেশনটা দেওয়ার সময় উনি কি নিয়েছিলেন? ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের হেল্প নিয়েছিলেন। এবং এরপরে আমাদের এই কোয়ান্টাম তত্ত্বটা একদম দৃঢ়ভাবে এটা মজবুত বা একটা ভিত গড়ে ওঠে, যে হ্যাঁ এই থিওরির উপর আমরা বিশ্বাস রাখতে পারি। তো আইনস্টাইন যে ফটো ইলেকট্রিক ইফেক্ট এই ঘটনাটা এক্সপ্লেন করেছিলেন, সেই ঘটনাটাকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। যে ঘটনাটা আমাদের কিন্তু অনেক আগেই, প্রায় 1887 খ্রিস্টাব্দে আবিষ্কার হয়ে গিয়েছিল, কিন্তু এক্সপ্লেন করা যাচ্ছিল না যে কেন এই ঘটনাটা ঘটছে। তো আজকে আমরা সেই দিকেই যাচ্ছি। তাহলে এগুলো ছিল আমাদের ব্যাকগ্রাউন্ড লেকচার। এরপর আসছে আমরা আমাদের টপিকে। এলিট্যাপে উচ্চ মাধ্যমিকের প্রতিটি সেমিস্টারে পড়াশোনা হবে আরো সহজ, কারণ সেখানে তুমি মাত্র 10 টাকায় পেয়ে যাবে বাংলা, ইংরেজি সহ আর্টস এবং সায়েন্সের সমস্ত বিষয়ের একটি চ্যাপ্টারের ভিডিও লেকচার, সাজেশন ভিত্তিক নোটস এবং সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর। সেখানে ক্লাস 12 এর ছাত্রছাত্রীদের জন্য থাকছে 400টির বেশি ভিডিও লেকচার, 600টির বেশি পিডিএফ নোটস এবং প্রতিটি টপিক বা চ্যাপ্টার থেকে সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর, সাথে প্রতিটি বিষয়ের বেস্ট টিচার্স এবং টিচার্সদের সাথে সরাসরি চ্যাট করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে। এই কোর্সে তোমরা 6 মাসের জন্য এত কিছু পেয়ে যাচ্ছ, যার মূল্য মাত্র 10 টাকা প্রতি চ্যাপ্টার। তাহলে আর দেরি নয়, এখনই এলিট অ্যাপ ডাউনলোড করো এবং পড়াশোনা শুরু করে দাও। টপিকের নাম কি? আলোক তড়িৎ ক্রিয়া। ইংরেজিতে হয়ে যাচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট।
ঠিক। তো ফটো মানে ফোটন কণা থেকে এসেছে, তো আলো আসলে ফোটন কণারই একটা মিশ্রণ। সেই ফোটন কণা থেকে ফটো বা আলো শব্দটা বেরিয়ে আসছে। ইলেকট্রিক মানে তড়িৎ, আর এফেক্ট মানে তো ক্রিয়াটা একদম বাংলা ইংরেজি পরপর মিশে আছে, বাংলিশ। ওকে, তাহলে আমরা একটু আলোচনা করে নিই যে আলোক তড়িৎ ক্রিয়া জিনিসটা কি। আসলে বিজ্ঞানী 1888 খ্রিস্টাব্দে, সাল মনে রাখতে হবে দরকার নেই, তবে বিজ্ঞানীর নামটা মনে রাখো, হার্জ, একটা এক্সপেরিমেন্ট করেন। উনি এক্সপেরিমেন্টালিস্ট, দুর্দান্ত এক্সপেরিমেন্ট করতেন, অনেক বড় বড় এক্সপেরিমেন্ট করেছেন, এবং ওনার কাজ হচ্ছে ভাই আমি এক্সপেরিমেন্ট করে দেখলাম এটা এক্সপ্লেন করার দায়িত্ব, ভাই কেন ঘটছে এই ঘটনাটা, সেটা দায়িত্ব আপনাদের, সেটা দায়িত্ব সায়েন্টিস্টদের। ঠিক আছে, তো উনি এক্সপেরিমেন্টালিস্ট, এক্সপেরিমেন্ট করে যা যা পাচ্ছেন সেগুলো বৈশিষ্ট্য রাখা লিখছেন, দেখো ভাই এগুলো 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 হচ্ছে, কেন হচ্ছে সেগুলো এক্সপ্লেন এবার তোমরা করো বসে বসে। এবং দেখো 1887 খ্রিস্টাব্দের এক্সপ্লেনেশন দিতে কিন্তু সায়েন্টিস্টদের মানে নাজেহাল অবস্থা। ক্লাসিক্যাল মেকানিক্স ফ্লপ, একে এক্সপ্লেন করতে পারছি না। তো যাই হোক, আগে আমরা আলোচনা করি যে ঘটনাটা স্যার কি ছিল, কি এমন গুরুত্বপূর্ণ ঘটনা, ইম্পর্টেন্ট ঘটনা যেটার জন্য কোয়ান্টাম মেকানিক্স আর কি দাঁড়িয়ে গেল। তো ঘটনাটা অনেকটা এইরকম, তোমরা একটু বোঝার চেষ্টা করবে। না, ধরো একটা কাঁচের টিউব, এইরকম একটা কাঁচের টিউব নিলাম, ওকে, একটু সেটআপটাকে আলাদা করছি আমি, এই জায়গাটায় একটু সেটআপটাকে আমি চেঞ্জ করলাম, ঠিক আছে। তো এইরকম একটা সেটআপ তৈরি করলাম, এটাও কাঁচের, তার মানে ভিতর দিয়ে লাইট পাস করতে পারবে, তবে হাওয়া বাতাস ভিতরে যা যা ছিল, এয়ার যে ছিল, বায়ু যে ছিল, সেই বায়ুটাকে বের করে নেওয়া হয়েছে, অর্থাৎ ভিতরটা হচ্ছে শূন্য স্থান, বা আমরা বলবো বায়ু শূন্য স্থান। কেন একটু পরে বলছি আমি, বায়ু শূন্য স্থান, ভিতরে কোনো বাতাস নেই। এরপর উনি কি করলেন, আমরা তড়িৎদ্বার পড়েছিলাম, অ্যানোড আর ক্যাথোড, তাই না। তো দুখানা তড়িৎদ্বার মানে একটা পরিবাহী দণ্ড, এটা লোহা, একটা তামা ইত্যাদি হতে পারে, ঠিক আছে। এইখানে দুটো তড়িৎদ্বারের সাহায্যে একটা কারেন্টের তার এইভাবে ব্যাটারির সাথে যুক্ত করে দেওয়া হলো। তো ব্যাটারির সাথে যখন আমি যুক্ত করছি, তো এইটাকে দিলাম নেগেটিভ, এটাকে দিলাম পজিটিভ। এবং আমরা পড়েছি কেমিস্ট্রিতে যে কোষের এই যে ব্যাটারিটা রয়েছে, এই ব্যাটারির যে পজিটিভ প্রান্তটা, এই যে পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ, পজিটিভ প্রান্ত যেখানে যুক্ত হয় সেটাকে আমরা বলি অ্যানোড দ্বার, তাই না, অ্যানোড তড়িৎদ্বার। আর যেটা নেগেটিভ প্রান্ত যেখানে যুক্ত থাকে, এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলেছি ক্যাথোড দ্বার, তাই তো, বা ক্যাথোড তড়িৎদ্বার। তো এইরকম আমরা আলোচনা করে এসেছি। মাঝখানে কিন্তু কোনো বাতাস বা বায়ু নেই। আচ্ছা, এই জায়গাটায় আমি কারেন্ট যাচ্ছে কি যাচ্ছে না, দেখো তুমি স্বাভাবিকভাবে বলবে যে স্যার এই কারেন্টের তারটা এইভাবে গিয়ে এইখানে শেষ হয়ে গেছে, এখানে তো কোনো কিছু নেই, কারেন্টের তার নেই, বা তড়িৎটাকে যে বহন করে নিয়ে যাবে সেরকম তো কিছু নেই, এখানে বায়ু শূন্য স্থান রয়েছে। তাহলে এটাকে আমরা অপরিবাহী হিসেবে বিবেচনা করতে পারি। কথার অর্থ হচ্ছে তার মানে স্যার এই দিক দিয়ে কোনো কারেন্ট যাবে না, অর্থাৎ এই জায়গাটায় যদি আমি একটা অ্যামমিটার যুক্ত করে দেই, আমি একটা এই নীল কালারের অ্যামমিটার লাগিয়ে দিলাম, ঠিক আছে। তো একটা খুব ক্ষুদ্র কারেন্ট মাপতে পারে এরকম অ্যামমিটারকে আমরা বলি মাইক্রো অ্যামমিটার। একটা মাইক্রো অ্যামমিটার যদি আমি এখানে যুক্ত করি, তাহলে নিশ্চয়ই এখানে আমি কি দেখবো, যে কোনো কারেন্ট যাচ্ছে না, অর্থাৎ এটা জিরো রিডিং শো করবে, এবং সেটাই করছে। কিন্তু উনি দেখলেন আশ্চর্য রকম ভাবে, যখন এই দিক দিয়ে আমি একটা টর্চ লাইট মারলাম, অর্থাৎ একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের, আমি একটু কালারটা চেঞ্জ করে হলুদ, ঠিক আছে। তো ধরো দেখা গেল যে হলুদ রঙের আলো যখন আমি এই দিক দিয়ে এসে এর ভিতরে প্রবেশ করাচ্ছি, ঠিক আছে, এবং এই যে ধাতুটা রয়েছে, এই যে তড়িৎদ্বার রয়েছে, সেই ধাতুতে যখন এই নির্দিষ্ট কম্পাঙ্কের, নির্দিষ্ট তরঙ্গের, নির্দিষ্ট শক্তি সম্পন্ন লাইট এসে যখন এখানে পড়লো না, তখন দেখা যাচ্ছে এই দিক দিয়ে একটা কারেন্ট যাচ্ছে। এই যে কারেন্টটা যাচ্ছে, ঠিক আছে, এই যে কারেন্টটা যাচ্ছে, হ্যাঁ, তো কারেন্ট তো আমরা এইদিকে যাই বলি, যে পজিটিভ থেকে কারেন্ট নেগেটিভের দিকে যায়, আর ইলেকট্রন কি হবে, ইলেকট্রন আসলে নেগেটিভ থেকে পজিটিভের দিকে যায়, তাই না। তাহলে কারেন্ট যাচ্ছে এইভাবে, আমরা পড়ে এসেছি, আর ইলেকট্রন যাবে এইদিকে, ঠিক। তো দেখা যাচ্ছে যে এই যে একটা কারেন্ট যাচ্ছে, যে কারেন্টে আমরা এটাকে এইভাবে বলি, এই যে কারেন্ট আই, তাকে আমরা বলবো ফটো কারেন্ট। ওকে, ফটো বানান কি ছিল, আচ্ছা ইংরেজি লিখলাম, ঠিক আছে। ফটো তড়িৎ প্রবাহ মাত্রা, বাংলায়, ইংরেজিতে বলবো ফটো কারেন্ট। এটাকে আমরা পরে আবার আলোচনা করবো। তাহলে একটা কারেন্ট এখানে, একটা তড়িৎ এখানে একটা প্রবাহিত
হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে তড়িৎ প্রবাহিত হচ্ছে তার মানে ইলেকট্রন সেদিক থেকে এদিকে গেছে, কারেন্ট এই দিকে যাচ্ছে তার মানে ইলেকট্রন এই দিকে যাচ্ছে, উল্টো তার মানে ইলেকট্রন এই দিকে যাচ্ছে। তাহলে আমরা 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 কল্পনা করছি এরকম যে এই লাইটটি যখন এখানে আপতিত হয়েছিল তখন এখান থেকে একটা ইলেকট্রন সাটাম করে বাইরে বেরিয়ে চলে এসেছে, একটা লাল লাল ইলেকট্রন এখানে বাইরে বেরিয়ে চলে এসেছে, এখান থেকে একটা ইলেকট্রন বাইরে বেরিয়ে চলে এসেছে, আর এখান থেকে একটা ইলেকট্রন বাইরে বেরিয়ে চলে এসেছে, সেই ইলেকট্রনগুলো এইদিকে যাচ্ছে, গিয়ে এই প্রান্তে পৌঁছালো, তার মানে তো কি তড়িৎ প্রবাহিত হলো। তাহলে ইলেকট্রন এই দিকে গেল তার মানে কারেন্ট এই দিক দিয়ে গেল, ঠিক। তাহলে এইরকম আমরা ভাবছি, এবং পরবর্তীকালে সায়েন্টিস্টরা যখন দেখলেন এই যে কণাটা এখান থেকে বেরিয়ে আসছে যার যার আধান বাই ভরের রেশিও দেখা গেল ইলেকট্রনের সাথে সমান, এবং ওনারা কনফার্ম হয়ে গেলেন যে এখান থেকে ইলেকট্রন বেরিয়ে আসছে। এই যে ইলেকট্রন যেগুলো বেরিয়ে চলে আসছিল তাদেরকে আমরা বলছি ফটো ইলেকট্রন। কি বললাম? ফটো ইলেকট্রন, ঠিক। তাহলে এই হচ্ছে ঘটনা। এবার এই ঘটনাটাই আর কি কি আমরা পেলাম দেখে নি। তাহলে উনি দেখলেন যে একটা, তাহলে আলোক তড়িৎ ক্রিয়া কাকে বলে আমি এখানে লিখছি, উনি দেখলেন যে ধাতু পৃষ্ঠে, ধাতুর উপরিপৃষ্ঠে একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের বা কম্পাঙ্কের আলো আপতিত হলে, মানে ওর উপর এসে পড়লে, আপতিত হলে ওই ধাতুর মেটালের কেবল আর কেবলমাত্র ধাতুর মধ্যেই দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তো ওই ধাতুর উপরিপৃষ্ঠ থেকে কিছু ইলেকট্রন নির্গত হয়। আচ্ছা, এই যে ইলেকট্রনগুলো নির্গত হচ্ছে সেই ইলেকট্রনগুলো কি বলছি আমরা? ফটো ইলেকট্রন। আর এই যে ঘটনাটা আলোর ফলে ইলেকট্রন তড়িৎ চলে আসলো, এটাকে বলছি আলোক তড়িৎ ক্রিয়া, ঠিক আছে। এই ঘটনাটিকে আমরা কি বলছি? আলোক তড়িৎ ক্রিয়া, অর্থাৎ আলোর ফলে তড়িতের ক্রিয়া, ঠিক। আশা করছি সংখ্যাটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। আমি আরেকবার বলে দিচ্ছি, ধাতুর উপরিপৃষ্ঠে একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের বা কম্পাঙ্কের আলো আপতিত হলে ওই ধাতুর উপরিপৃষ্ঠ থেকে কিছু ইলেকট্রন নির্গত হয়। এই ঘটনাটিকে আমরা আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোক তড়িৎ নিঃসরণ ক্রিয়াও বলা হয়ে থাকে, ঠিক আছে। ওকে, আমরা এরপরে এগিয়ে যাই সামনের দিকে। তাহলে এই ঘটনাটা আশা করছি সবাই বুঝতে পেরেছি। ফটো ইলেকট্রন আমরা আলোচনা করলাম, তাহলে এখন যদি বলি যে ফটো ইলেকট্রন কি, ঠিক, তাহলে ওই সংজ্ঞাটাকে আমি এখন লিখতে চলেছি। ফটো ইলেকট্রন আমাদের কাকে বলে? তো ফটো ইলেকট্রন কাকে বলে না, একটি নির্দিষ্ট কম্পাঙ্কের বা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো, ধাতুর উপরিপৃষ্ঠে আপতিত হলে যে ইলেকট্রনগুলি ধাতুর উপরিপৃষ্ঠ থেকে নির্গত হয় বা বেরিয়ে যায়, ধাতুর উপরিপৃষ্ঠ থেকে নির্গত বা নিঃসরণ হয়, তাদের ফটো ইলেকট্রন ইংরেজিতে বানানটা এরকম হবে, ফটো ইলেকট্রন বা আলোকীয় ইলেকট্রন বা আলোক ইলেকট্রন বলে, ঠিক আছে। আর এই ইলেকট্রনগুলি নিঃসরণ হওয়ার ফলে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে তাকে আমরা বলছি ফটো কারেন্ট, আলোক প্রবাহ মাত্রা বা দীপ্ত প্রবাহ মাত্রা। তাহলে আমি এখানে স্টার বারে হ্যাশট্যাগ দিয়ে আরেকবার লিখছি কি, যে আলোক তড়িৎ ক্রিয়ার ফলে ফটো ইলেকট্রনের জন্য যে তড়িৎ প্রবাহিত হয়,
প্রবাহিত হয় কমা তাকে তাকে আমরা কি বলছি ফটো কারেন্ট বা আলোক তড়িৎ প্রবাহ মাত্রা বা এটাকে বলা হয় দীপ্ত প্রবাহ মাত্রা। ঠিক আছে, এটা একবার এইচএসে এসেছিল যে দীপ্ত প্রবাহ মাত্রা বলতে কি বল। ঠিক আছে, অনেকে বলেছে স্যার দীপ্ত স্যারকে কারেন্ট দিয়ে একদমই চিরতরে বিলুপ্ত করে দেওয়ার জন্য যে প্রবাহ মাত্রা দরকার তাকে দীপ্ত প্রবাহ মাত্রা বলে। ঠিক, তো এরকম নয়, এটা হচ্ছে দীপ্ত প্রবাহ মাত্রা। হ্যাঁ, আমরা যখন ইউনিট 9-এ যাব না, তখন অন্ধকার প্রবাহ মাত্রা আছে, সেটাকে বলা হচ্ছে অদীপ্ত প্রবাহ মাত্রা। একটু সাবধানে থাকবে, হ্যাঁ, একটু বুঝে নিই ব্যাপারগুলো। এগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এগুলো মুখস্থ রাখতে হবে, বুঝে মুখস্থ করে সহজ হবে। ঠিক আছে, খুব একটা কঠিন নয়, স্যার বোঝাচ্ছেন ভালো করে, তোমরা একটু মনোযোগ সহকারী দিয়ে এই ক্লাসগুলো দেখো বুঝতে পারবে। ঠিক, আর হ্যাঁ, যেহেতু এবার আমাদের সংজ্ঞা, একক, মাত্রা, প্রমাণ সমস্ত কিছু আসবে, তো অবহেলা করবো না, এমসিকিউ এর আকারে আসবে না ভাই। তো সেক্ষেত্রে এগুলো ভাই মুখস্থ করে নিও। ঠিক, খুব একটা কঠিন নয়, নোটস নিজের হাতে লিখে বানিয়ে ফেলো। চলো এবার এই যে আলোক তড়িৎ ক্রিয়াটা ঘটলো, তার যে ফেনোমেনাগুলো, যে বৈশিষ্ট্যগুলো, যে ক্যারেক্টারিস্টিক গুলো আমাদের সায়েন্টিস্টের নাম কি বলেছিলাম, হার্জ, উনি লক্ষ্য করলেন, সেগুলোকে আমি পয়েন্টের আগে লিখে যাচ্ছি। প্রথম বৈশিষ্ট্য যেটা আমাদের ক্লাসিক্যাল মেকানিক্স এর সায়েন্টিস্টদের চমকে দিয়েছিলেন কি, যে এই যে আলোক তড়িৎ ক্রিয়া মানে লাইট এসে এর ফলে যে ইলেকট্রন বের হচ্ছে, তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই যে ঘটনাটা অর্থাৎ আলোক তড়িৎ ক্রিয়া, এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস, মানে তাৎক্ষণিক ঘটনা, ইনস্ট্যান্টেনিয়াস। ঠিক আছে, এটা একদম সাথে সাথে ঘটে, মানে ওই যে আমরা ছবিতে এঁকেছিলাম একটু আগে, ওই যে ছবিটা এঁকেছিলাম, এই যে এই জায়গাটায় লাইট আসলো আর ইলেকট্রন বেরোলো, এর মাঝখানে কিন্তু কোনো সময় নেই। এবার আমাদের যে ক্লাসিক্যাল কনসেপ্ট, সেখানে টাইম লাগছে না, কোথাতেও কোনো একটা ঘটনাতে কোনো টাইম লাগছে না, এটা হতে পারে না। আমরা জানি যে হ্যাঁ, একটা বস্তুকে এখান থেকে এখানে নিয়ে গেলাম, একটা সময় কম লাগতে পারে, কিন্তু সময় তো ভাই লেগেছে। কিন্তু ফটো ইলেকট্রিক ইফেক্ট সাজেস্ট করছে এতে কোনো টাইম লাগছে না, তার মানে আমরা ভাবতে পারি যে এদের কাছে টাইম এক্সিস্টই করছে না। যাই হোক, তারপরেও যদি পরীক্ষায় জিজ্ঞেস করেই নাই যে ভাই তবু একটা তো টাইম লাগছে, কত সেটা এক্সাক্ট টাইমটা বলো, যে কত সেকেন্ডে এই ঘটনাটা ঘটছে, তাহলে সেক্ষেত্রে তুমি মনে রাখতে পারো এই ঘটনাটা ঘটার জন্য যে টাইমটা দরকার সেটা খুবই ক্ষুদ্র টাইম, ডিটি, এটা 10⁻⁻10 সেকেন্ডের মধ্যে ঘটছে, বা আমরা বলবো ভাই এতে কোনো টাইম লাগছেই না। ঠিক আছে, এটা কোনো টাইম লাগছে না। আচ্ছা, তো আলোক তড়িৎ ক্রিয়া একটা তাৎক্ষণিক ঘটনা, যেটা এক্সপ্লেন করতে কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্স পারেনি, এটা প্রথম বৈশিষ্ট্য। নেক্সট 2 নম্বর বৈশিষ্ট্য কি, দেখা গেল ওই যে ধাতুর উপরে লাইট এসে পড়ছিল না, তো যে কোনো লাইট যদি আমি ফেলি, তো এই ঘটনাটা ঘটছে না। একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে বা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো এসে পড়লে তবে এটা স্টার্ট হচ্ছে। তাহলে কেন এরকম? তোমরা অনেকে বলবে স্যার এটা এরকম তো হতে পারে যে এর মধ্যে এই যে ধাতুটা রয়েছে, সেই ধাতুটার বাইরের কক্ষপথের পরমাণুর মধ্যে যে ইলেকট্রন গুলো আছে, সেই ইলেকট্রন গুলো তো স্যার বাউন্ড ইলেকট্রন। একদম ঠিক, এই বাউন্ড ইলেকট্রনকে স্যার বাইরে বের করতে গেলে স্যার আমরা যেন একটা এনার্জি দিতে হয়, তবে বেরোবে, তাই না? তো ধরো এই ইলেকট্রনকে বাইরে বের করতে গেলে, এই ইলেকট্রনটাকে বাইরে বের করতে 4 ইলেকট্রন ভোল্ট শক্তি আমার দিতে হবে, 4 ইলেকট্রন ভোল্ট আমার এনার্জি দরকার। তো এক কাজ করা যাক, এক ইলেকট্রন করে 4 বার 4টা রশ্মি মেরে দেবো, তা দেখা যাচ্ছে বেরোচ্ছে না। 2 ইলেকট্রনের 10 বার মারলাম, তারপরেও বেরোচ্ছে না। হ্যাঁ, 4 ইলেকট্রন ভোল্ট শক্তি যখন লাইট দিচ্ছি বা তার থেকে যখন বেশি দিচ্ছি, তখন এটাই স্টার্ট হচ্ছে। ঠিক, এরকম কেন? ক্লাসিক্যাল মেকানিক্সে ভাই আমার ভাই 50 টাকা দরকার, তো 10 টাকা করে 5টা নোট দিলেই তো ঘটে যাবে ব্যাপারটা। কিন্তু না, আমি কি বলছি, আমার ভাই 50 টাকারই নোট চাই, আর না হয় 100 দাও, ঠিক, নইলে আমি ভাই বেরোবো না এই ঘর থেকে। তো এইরকম একটা ব্যাপার দেখা যাচ্ছে যে আপনাকে ওই অ্যামাউন্টেরই এনার্জি দিতে হচ্ছে, অর্থাৎ ওই লাইটই লাগবে যে লাইটের এনার্জি এর সাথে সমান বা তার থেকে বেশি। কেন এটা এরকম হচ্ছে? আমি 10 টাকা করে 5টা নোট দিচ্ছি, তো বলছে আমি যাবো না। আমি 10 টাকা করে 10টা নোট দিয়ে দিলাম, তাও যাবে না, ও ওই নোটটাই চাইছে। ঠিক, তো এই ঘটনাটা এক্সপ্লেন করা কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। যাই হোক, তো 2 নম্বর যে বৈশিষ্ট্যটা কি বললাম, একটি নির্দিষ্ট কম্পাঙ্কের আলো
ধাতু পৃষ্ঠে আপতিত হলে তবেই আলোক তড়িৎ ক্রিয়া আরম্ভ হয় বা শুরু হয়। ঠিক আছে, এই নির্দিষ্ট কম্পাঙ্ককে সূচনা কম্পাঙ্ক মানে যেটা দিয়ে শুরু হচ্ছে এই ঘটনাটা, যাকে আমরা নিউ জিরো দিয়ে লিখবো। ঠিক আছে, সূচনা কম্পাঙ্ক বলে। ইংরেজিতে বলা হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। এই যে সূচনা কম্পাঙ্ক নিউ জিরোকে ইংরেজিতে বলছি আমরা থ্রেশহোল্ড, THRESHOLD, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বলা হচ্ছে। দেখা যাচ্ছে যে লাইটটা আসছে এই ধাতুটার জন্য, প্রত্যেকটা ধাতুর জন্য আলাদা আলাদা হবে। ঠিক আছে, এই একটা নির্দিষ্ট ধাতুর জন্য দেখা যাচ্ছে যদি যে লাইটটা আসছে আপতিত আলোর কম্পাঙ্ক যদি এই কম্পাঙ্কটা যদি সূচনা কম্পাঙ্কের থেকে কম হয়ে যায়, তাহলে ভাই আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে না। মনে রাখো, যদি যে লাইটটা আসছে তার কম্পাঙ্ক সূচনা কম্পাঙ্কের থেকে কম হয়, তাহলে আলোক তড়িৎ ক্রিয়া ঘটছে না। তুমি বলবে স্যার কেন, তাই তো? এটার উত্তর আমরা এখন পাবো না, এটা আইনস্টাইন এসে আমাদের দেবেন। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখছি সেই 1887 সালে যে ঘটনাগুলি উনি দেখেছিলেন, সেই ঘটনাগুলোকে আমরা দেখছি। এগুলো এক্সপ্লেন করা অনেক জটিল, তবে আইনস্টাইন, অর্থাৎ নেক্সট ক্লাসে যখন আমরা আইনস্টাইনের থিওরি পড়বো, তখন দেখবো একদম সে সহজ জিনিস, এগুলো খুব একটা কঠিন নয়। যাই হোক, যদি আপতিত আলোর কম্পাঙ্ক সূচনা কম্পাঙ্কের সাথে সমান হয়ে যায় না, তাহলে আলোক তড়িৎ ক্রিয়া জাস্ট আরম্ভ হবে। ঠিক আছে, এটা একটা এরকম যে ওরা আরো বেরোবে করছে, কিন্তু বেরোতে পারছে না, তাই না? একটা গান শুনেছে তোমরা, ধরবো করছে কিন্তু ধরতে পারছি না। ঠিক এরকম, এটা একটা এরকম ভাবতে পারো যে তোমরা সবাই ওই 100 মিটার বা 200 মিটার দৌড় প্রতিযোগিতায় নাম দিয়েছো, তো তখন এইভাবে যখন বসে থাকি, দিয়ে একজন স্যার উনি কি বলেন, 1 year mark, get set, ready বা গো, কিছু একটা বলেন, বা 1 2 3 বলার ওই যে আগের মুহূর্তটা, 3 জাস্ট বলতে যাচ্ছেন স্যার, ওই যে মুহূর্তটা, অর্থাৎ এই জাস্ট আমি বেরোতে যাচ্ছি। ঠিক আছে, তো ওই মুহূর্তটাকে এখানে আমরা কল্পনা করতে পারি যে জাস্ট আরম্ভ হতে চলেছে, কিন্তু এখনো ইলেকট্রন বাইরে কিন্তু বেরোয়নি, বাইরে বেরোবে না। বাইরে তখনই বেরোবে যখন আপতিত আলোর কম্পাঙ্ক নিউ এর মান নিউ জিরো থেকে বেশি হবে, তখন আলোক তড়িৎ ক্রিয়া বিন্দাস ঘটবে। তখন লাইট বাইরে বেরিয়ে এসে ওই প্রান্তে পৌঁছাবে, লাইট ক্যাথোড থেকে বেরিয়ে অ্যানোডে ভাই পৌঁছাবে, তাতে কেউ বাধা দিতে পারবে না। ওকে, নেক্সট, তাহলে দুখানা বৈশিষ্ট্য হলো। ঠিক একই রকমই দেখা যাচ্ছে 3 নম্বর বৈশিষ্ট্য, যে এই ঘটনাটা শুরু হওয়ার জন্য একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের প্রয়োজন পড়ছে, শুধু কম্পাঙ্ক নয়, তরঙ্গ দৈর্ঘ্য লাগছে। ঠিক আছে, এবং আমরা জানি পরবর্তীকালে যে কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, কি নিউ সমান সি বাই ল্যামডা। ঠিক আছে, তাহলে নিউ আর ল্যামডা হচ্ছে পরস্পরের ব্যস্তানুপাতিক। সি তো কনস্ট্যান্ট স্পিড অফ লাইট, তাই না? তাহলে এই জিনিসটা একটু পরে আলোচনা করছি। তাহলে বৈশিষ্ট্যটাকে লিখি, তাহলে কি, একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যর আলো ধাতু পৃষ্ঠে আপতিত হলে আলোক তড়িৎ ক্রিয়া আরম্ভ হয়। এই নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যকে সূচনা তরঙ্গ দৈর্ঘ্য, মানে যে তরঙ্গ দৈর্ঘ্য দিলে এই ঘটনাটা, এই রাজনীতিটা শুরু হবে, সূচনা হচ্ছে, তাকে আমরা বলছি সূচনা তরঙ্গ দৈর্ঘ্য, যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি থ্রেশহোল্ড ওয়েভলেন্থ, যেটাকে আমরা ল্যামডা জিরো দিয়ে লিখবো। ঠিক আছে, বলে। তাহলে আরেকবার দেখে নাও, একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যে আলো ধাতু পৃষ্ঠে আপতিত হলে আলোক তড়িৎ ক্রিয়া আরম্ভ হয়। এই নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা সূচনা তরঙ্গ দৈর্ঘ্য বলি। ঠিক আছে, এই নির্দিষ্ট সূচনা তরঙ্গ দৈর্ঘ্য বলে, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বলে। আচ্ছা, তাহলে একটু ভালো করে খেয়াল করো, নিউ যদি সি বাই ল্যামডা হয়, তাহলে আমরা যেটা দেখছিলাম একটু আগে এখানে আলোচনা করছি, আমরা দেখছিলাম যে আপতিত আলোর কম্পাঙ্ক যদি সূচনা কম্পাঙ্কের থেকে কম হয়, তাহলে আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে না।
এটা যদি এর সাথে সমান হয়ে যায় তাহলে আলোক তড়িৎ ক্রিয়া জাস্ট আরম্ভ হবে, কিন্তু যদি আপতিত আলোর কম্পাঙ্ক বা শক্তি এই সূচনার থেকে বেশি হয়ে যায় তাহলে বিন্দাস আলোক তড়িৎ ক্রিয়া ঘটছিল। যদি আমি এখন ল্যামডার সাথে তুলনা করি তাহলে ব্যস্তানুপাতিক মানে ঠিক উল্টো ঘটনা দেখা যাবে। কিরকম? ল্যামডা আর নিউ, দেখো ল্যামডা আর নিউ এরা হচ্ছে ব্যস্তানুপাতিক মানে কি একজন বাড়লে একজন কমে, তাই না? উল্টো ঘটনা দেখতে পাবো। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের জন্য এখানে তোমরা কি লিখবে? এইটা ওখানে আলোচনা করেছি, এখানে কি লিখবে? এখানে লিখবে যে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা যদি ল্যামডা 0 অর্থাৎ সূচনার থেকে কম হয় তাহলে আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে। কারণ ল্যামডার মান কম মানে কম্পাঙ্ক বেশি মানে শক্তি বেশি, তাহলে আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে। যদি আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা 0 সাথে সমান হয় তাহলে কি হবে? জাস্ট আরম্ভ হচ্ছে ভাই, আরম্ভ হচ্ছে। ওই ধরবো করছি কিন্তু ধরতে পারছি না। আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা 0 থেকে বেশি হয়ে যায় তাহলে বিন্দাস আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে। তুমি এটা উল্টো হয়ে গেল, এটা উল্টো হবে, ভুল বললাম, এটা ভাই ঘটবে না, ঠিক? অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য যদি বেড়ে যায় তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে কম্পাঙ্ক কম, আর কম্পাঙ্ক যদি কম হয়ে যায় তাহলে প্রথম কেসটা কম্পাঙ্ক যদি কম হয়ে যায় তাহলে আলোক তড়িৎ ক্রিয়া ঘটছিল না, তার মানে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে না। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো যে এটা ঠিক উল্টো প্রসেস এখানে চলবে। কেন? কারণ নিউ আর ল্যামডা হচ্ছে ব্যস্তানুপাতিক। ওকে 3 নম্বর বৈশিষ্ট্য গেল। আচ্ছা 4 নম্বর বৈশিষ্ট্য কি? 4 নম্বর বৈশিষ্ট্যতে আমরা দেখব যে ওই যে লাইটটা আসছিল সেই লাইটের তীব্রতা ইন্টেন্সিটির উপর, ঠিক আছে? এখন ইন্টেন্সিটি কি জিনিস আমরা একটু আলোচনা করি। এটা আমরা তড়িৎচুম্বকীয় তত্ত্ব বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যখন পড়েছিলাম তখন আলোচনা করেছিলাম যে একটা এনার্জি বা লাইট আসছে, একটা শক্তি আসছে, এনার্জি আসছে, একক ক্ষেত্রফল 1 সেকেন্ডে কতটা আসছে, এটা হচ্ছে আমাদের ইন্টেন্সিটি। ঠিক, তো তীব্রতা আমি একটু ছোট্ট করে লিখি, যেটা পড়ে এসেছি। তীব্রতা ইন্টেন্সিটি আই কি ছিল? এটা ছিল এনার্জি পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, যার এসআই ইউনিট আমরা দেখেছিলাম ওয়াট পার মিটার স্কোয়ার বা জুল পার সেকেন্ড পার মিটার স্কোয়ার, এভাবেও বলতে পারি। মাত্রা টাত্রাগুলো বের করে নিয়ে এগুলো করানো রয়েছে, ঠিক আছে? মাত্রা বের করতে বলে উপরে কি আছে? এম এল স্কোয়ার টি মাইনাস 2 বাই এল স্কোয়ার ইন্টু টি, তাহলে আসবে এম টি মাইনাস 3। এ যদি মাত্রা জিজ্ঞেস করে, তীব্রতার মাত্রা স্যার জিজ্ঞেস করতে পারে, অবশ্যই করতে পারে ভাই, করতেই পারে, কারণ এগুলো এই টার্মগুলো এখানে রয়েছে, পড়েছে ওখানে ঠিক, কিন্তু এই টার্মটা রয়েছে মানে প্রশ্ন আসার চান্স কিন্তু রয়েছে। এর মাত্রা হয় এম টি মাইনাস 3। এই তীব্রতার উপর কিভাবে নির্ভর করে তো সেটা সংক্রান্ত লেখচিত্র রয়েছে, আমি একটু একে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? লেখচিত্র কিরকম? ধরো এটা আমাদের এক্স অক্ষ, ওকে? এটা আমরা একটা এক্স অক্ষ নিলাম, কালার এরকম থাকবে ভাই, তুই কালার চেঞ্জ করা যায়, তুই কালার এই নে চেঞ্জ করলাম, এটা আমাদের এক্স অক্ষ। আর ঠিক আর একটা অক্ষ আমি ধরো এটাকে আঁকলাম ওয়াই অক্ষ, ওকে 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 তো এইটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ধরো আমি আঁকলাম। আমাদের কত নম্বর বৈশিষ্ট্য? এটা আমাদের 4 নম্বর বৈশিষ্ট্য চলছে, তাই তো? আমরা 4 নম্বর বৈশিষ্ট্যতে রয়েছি, ঠিক আছে? তো এক্স অক্ষ বরাবর আমি যদি ভোল্টেজ অ্যাপ্লাই করি, যে ভোল্টেজটা আমরা একটু আগে দেখেছিলাম, একটা ব্যাটারি ছিল আমাদের ছবিটাই, তাই না? আর এইদিকে যদি আমি ফটো কারেন্ট আই দেখি, তড়িৎ প্রবাহ মাত্রা দেখি, তাহলে উনি একটা লেখচিত্র অঙ্কন করলেন। লেখচিত্রটা একটু বাম দিকে যাবে, এটা ঠিক আছে? বাম দিকে আমি এইভাবে হাতে এঁকে দিলাম, ঠিক আছে? তাহলে এখানে 0 ভোল্ট, এদিকে আসছে নেগেটিভ, ঠিক আছে? তাহলে ইন্টেন্সিটির সাথে যদি গ্রাফ দেখতে পাওয়া যায় তাহলে দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট ইন্টেন্সিটির জন্য যদি গ্রাফটা এইরকম হয়, একটা কারেন্টের মান এইভাবে একটা জায়গায় গিয়ে স্যাচুরেটেড হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা স্যাচুরেটেড হয়ে যাওয়া মানে হচ্ছে কারেন্টের মানটা ফিক্সড হয়ে যাওয়া। এইভাবে এরপর সমান্তরাল হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে আস্তে আস্তে বাড়তে এইভাবে ফিক্সড হয়ে সমান্তরাল হয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ এটার সাথে এটা কি হয়ে গেছে, এখন হয়ে গেছে স্যার প্যারেলাল বা প্যারালাল, ওকে? অসুবিধা নেই। তাহলে এই একটা নির্দিষ্ট ইন্টেন্সিটির জন্য এর তীব্রতা কত? তীব্রতা এর বললাম I1। আচ্ছা দেখো, ফটো কারেন্ট কেউ আই দিয়ে লেখা হচ্ছে, তীব্রতাকেও আই দিয়ে লেখা হয়, একটু সাবধান থাকবে। এটা হচ্ছে কারেন্ট, এইটা হচ্ছে ফটো কারেন্ট, এইটা হচ্ছে আমাদের ফটো কারেন্ট, ওকে? আচ্ছা, এবার ধরো আমি আরেকটা লাইট দিলাম, আরেকটা লাইট ফেললাম, যার তীব্রতা ধরো বেশি, যার কম্পাঙ্ক সেম। এখানে এই ঘটনাটার ক্ষেত্রে আমরা কি করছি? আমরা ফ্রিকোয়েন্সিকে কনস্ট্যান্ট রাখছি। এবার কি করলাম? শুধু তীব্রতাকে বাড়িয়ে দিলাম। তো তীব্রতা বাড়ানোর ফলে দেখা যাচ্ছে এই গ্রাফটা এবার এইভাবে স্টার্ট করছে। তাহলে এটার তীব্রতা কত? এটার তীব্রতা বললাম আমি I2, এটার তীব্রতা কত ছিল? বললাম I1 ইন্টেন্সিটি। তাহলে আমাকে এরকম একটা গ্রাফ দিয়ে বলো ভাই কোনটার ইন্টেন্সিটি বেশি? তাহলে আমরা দেখতে পাচ্ছি বা আমরা বুঝতে পারছি যে I2 এর মান বেশি হবে, I1 এর মান কম হবে। যদি আরেকটা যেটা উপরে থাকবে তার ইন্টেন্সিটি বেশি। ঠিক একই রকম ভাবে ইন্টেন্সিটি বেশি মানে কারেন্টও বেশি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফটো কারেন্ট
ফটো কারেন্ট, এই গ্রাফ থেকে আমরা দেখতে পাচ্ছি ফটো কারেন্ট হচ্ছে প্রপোর্শনাল টু কি আমাদের ফটো কারেন্ট প্রপোর্শনাল টু কি হচ্ছে ইন্টেন্সিটি, অর্থাৎ ইন্টেন্সিটির সাথে ফটো কারেন্টের যে ম্যাক্সিমাম মান বা স্যাচুরেটেড কারেন্টটা, ঠিক আছে, এটা যে স্যাচুরেটেড ভ্যালুটা কি হচ্ছে ইন্টেন্সিটির সাথে সমানুপাতিক হচ্ছে, অর্থাৎ তীব্রতা যত বাড়ছে ফটো কারেন্টের মান তত বৃদ্ধি পাচ্ছে। কেন? এর কোনো এক্সপ্লেনেশন না ক্লাসিক্যাল মেকানিক্সে রয়েছে, না আমাদের তৎকালীন বিখ্যাত তত্ত্ব থিওরি যেটা আমাদের কি ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, সেটাও কিন্তু এক্সপ্লেন করতে ব্যর্থ হয়েছিলেন। ঠিক আছে, তাহলে এটাকে বাংলায় লিখলে আমরা বৈশিষ্ট্য কিভাবে লিখবো, এখানে লিখে দেখাচ্ছি। পরীক্ষা করে দেখা গেল যে আলোক তড়িৎ বৈশিষ্ট্য লিখছে, হ্যাঁ, আলোক তড়িৎ প্রবাহ মাত্রার মান আপতিত আলোর তীব্রতার উপর নির্ভর করে। ঠিক আছে, কিভাবে নির্ভর করে না সমানুপাতিক। তাহলে ইন্টেন্সিটি দ্বিগুণ করলে ফটো কারেন্ট দ্বিগুণ হয়ে যাবে, তাই তো, এটা 4 গুণ করলে ওটাও 4 গুণ হয়ে যাবে। তো ম্যাথমেটিক্সের জন্য এটা কাজে লাগবে, এই জন্য আমি লিখে রেখেছি। ওকে, নেক্সট 5 নম্বর বৈশিষ্ট্য। আচ্ছা, এইখানে এই জায়গাটায় এই যে বিন্দুটা, এটাকে বলছি নেগেটিভ ভোল্টেজ -V0, যাকে বলা হয় স্টপিং পোটেনশিয়াল। কি জিনিস একটু পরে আলোচনা করছি। ঠিক আছে, আমাদের একটা পেজ রয়েছে যেখানে আমরা স্টপিং পোটেনশিয়াল নিয়ে আলোচনা করবো, একটু পরেই করবো। আচ্ছা, যাই হোক, এইখানে বিভিন্ন পরীক্ষা করে আর একটা জিনিস পাওয়া গেল 5 নম্বর বৈশিষ্ট্য কি, যে এই যে বিভব, যাকে আমরা নিবৃত্তি বিভব বা ইংরেজিতে কি বললাম স্টপিং পোটেনশিয়াল, নাম শুনেই বুঝতে পারছো না, স্যার থামিয়ে দেবে, স্টপ করে দেবে। স্টপিং পোটেনশিয়াল এর মান আপতিত আলোর তীব্রতার উপর নির্ভর করে না। আপতিত আলোর তীব্রতার বা ইন্টেন্সিটির উপর নির্ভর করে না। যদিও ক্লাসিক্যাল এবং আমাদের ওই তোমার তড়িৎচুম্বকীয় তত্ত্ব কিন্তু উল্টো ঘটনা বলছিল। ওনারা বলছিলেন যে এই ঘটনাটা আসলে ওটা ইন্টেন্সিটির উপর নির্ভর করা উচিত, আর এটা নির্ভর করা উচিত না, কিন্তু উল্টো হয়ে গেল, যে ওটা ঘটছে আর এটা ঘটছে না। ঠিক একদমই চূড়ান্ত রকম ভাবে ওরা ব্যর্থ। ক্লাসিক্যাল মেকানিক্স আর আমাদের তড়িৎচুম্বকীয় তত্ত্ব, ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, এই দুটো কিন্তু এইগুলোকে এক্সপ্লেন করতে একদম ব্যর্থ হয়ে গেছে। ঠিক, আচ্ছা, আরো দুখানা বৈশিষ্ট্য রয়েছে, তাহলে আমাদের শেষ হয়ে পড়বে এগুলো। নেক্সট আমরা এখন আলোচনা করি একটু নিবৃত্তি বিভব বা স্টপিং পোটেনশিয়াল জিনিসটা কি। ঠিক, তারপর আরো দুটো বৈশিষ্ট্য আছে, ওটাকে আলোচনা করছি। তো নিবৃত্তি বিভব কি, আমরা যদি আমাদের একদম আগের পেজ যেখানে আমরা এক্সপ্লেন করেছিলাম এই ঘটনাটাকে, ঠিক আছে, পুরো ঘটনাটাকে এক্সপ্লেন করেছিলাম, ওই যে চিত্রটা, এই চিত্রটা দিকে খেয়াল করো। একটা নির্দিষ্ট কম্পাঙ্কে লাইট এসে পড়লো, ইলেকট্রন বেরোনোর পরে ছুটতে শুরু করলো। এইখানে গিয়ে পৌঁছাবে কেন? কারণ এইটা দেখো, এইটা হচ্ছে নেগেটিভ, তো এটা নেগেটিভ মানে এটাও নেগেটিভ, তাই না? আর নেগেটিভ বলি থেকে কি বলছি, ক্যাথোড দ্বার, আর এটা পজিটিভ মানে এখানে ইলেকট্রনের কি ঘাটতি, এখানে ইলেকট্রন প্রচুর রয়েছে। তো যে ইলেকট্রনটা বেরিয়ে গেল, এটাকে কি আকর্ষণ করবে? এটাও তো নেগেটিভ না, ইলেকট্রনও তো নেগেটিভ, তাহলে এই নেগেটিভ কি হচ্ছে, বিকর্ষণ করেছে, লাট মলে এইদিকে। আর এ প্লাস একে কি করছে, প্লাস মাইনাসকে আকর্ষণ, তাহলে ইলেকট্রন ভাই এইদিকে আসছে, ইলেকট্রন এইদিকে ধেয়ে আসছে। এমনিতে একটা গতিশক্তি আছে, এর ফলে এ আরো বেগে এদিকে ধেয়ে আসছে। যখন এখানে পৌঁছে গেল, কারেন্টিং চলে গেল, একটা কারেন্ট শো করছে এখানে। তাহলে এই ইলেকট্রনকে আমি থামাবো কি করে? তুমি বলো স্যার ব্যাটারি সরিয়ে দেন। তা আমি যদি ব্যাটারি সরিয়ে দিই, ঠিক আছে, ধরো আমি বললাম এই ব্যাটারি এখান থেকে সরিয়ে দিলাম, দিয়ে এখানে যুক্ত করে দিলাম ওই তারটাকে, ঠিক আছে, এখানে কোনো ব্যাটারি আমাদের ধরো নেই, উদাহরণ করো যেখানে ব্যাটারিটা নেই। তো তাহলেও দেখা যাচ্ছে এই দিক দিয়ে একটা কারেন্ট চলে আছে। কেন? কারণ যখনই লাইটটা পড়লাম, ইলেকট্রন তো ধেয়ে বেরিয়ে আসার ফলে কি হচ্ছে, প্লাস একে আকর্ষণ করে নিজের দিকে টেনে নিচ্ছে। অর্থাৎ ভোল্টেজ যদি 0 হয়, তারপরেও এখানে একটা কারেন্ট থাকছে। ভালো করে খেয়াল করো, ভোল্টেজ 0 হলেও, অ্যাপ্লাইড ভোল্টেজ 0 হলেও এখানে একটা কারেন্ট পেয়ে যাবো। আর সেটাকেই ওনারা পরীক্ষালব্ধ করে এইখানে দেখতে পাচ্ছিলেন এই গ্রাফটাতে, তাই না? দেখো ভোল্টেজের মান এই জায়গায় 0, তারপরে একটা কারেন্ট আছে, তারপরে একটা কারেন্ট আছে। তাহলে এই কারেন্টকে আমি 0 করতে চাইছি, তাহলে কি করতে হবে? উল্টো দিকে ভোল্টেজ দিতে হবে। উল্টো দিকে মানে এই ছবিটার দিকে যাও, তার মানে এইখানে যে ব্যাটারিটা ছিল, যে ব্যাটারিটাই যে কোষটার আমরা এখানে নেগেটিভে গেছিলাম, এখন কি করতে হবে? পজিটিভ দিতে হবে, আর এখানে দিতে হবে নেগেটিভ। অর্থাৎ কোষটাকে দেখো কি করলাম, ঘুরিয়ে দেওয়া হলো।
ঘুরিয়ে দিলে কি হবে, যে ইলেকট্রনটা এখন বেরিয়ে গেছিল এইটা প্লাস হলে এই দণ্ডটা এখন কি প্লাস, তাহলে এটা হয়েছে এখন অ্যানোড, তাই না? তাহলে এটাও প্লাস, তাহলে এই প্লাস এই মাইনাসটা কি করছে, এই দিকে আকর্ষণ করছে, আর এটা মাইনাস এ যেতে বাধা দেবে, তাই না? তাহলে এখানে একটা ব্যারিয়ার, একটা বাধার সৃষ্টি হচ্ছে। এর ফলে এই ইলেকট্রনগুলো কি হচ্ছে, এই দিকে চলে গেল। তাও ধরো এর মানে আমি আরো বললাম, বাড়াতে বাড়াতে একটা সময় আসবে যে এই ইলেকট্রন যেগুলো বেরিয়েছে এইদিকে প্লাস থাকার জন্য কি করছে, এদিকে টেনে নিল, আকর্ষণ করে নিল, অর্থাৎ ওরা আর বিপরীত প্রান্তে গিয়ে পৌঁছাতে পারলোই না। আর পৌঁছাতে পারলো না মানে এখান দিয়ে কোনো কারেন্ট আর যাবে না। ঠিক, তাহলে আমরা ব্যাক করি, আমাদের এই ছবিগুলো একটু ঘুরিয়ে দেই। এই ছবিগুলো একদম আগের মতো করে দিলাম। তাহলে আমাদের প্রথমে ছবি এরকম ছিল, হ্যাঁ, আমাদের প্রথমে লাল লাল ছবি এঁকেছিলাম। আমাদের প্রথমে ছবি ছিল এরকম ছিল যে এইখানে আছে নেগেটিভ, এইখানে আছে পজিটিভ, এটা পজিটিভ এটা নেগেটিভ, এই হচ্ছে আমাদের ছবি, ঠিক আছে, অরিজিনাল ছবি। তাহলে আমরা দেখলাম এই ইলেকট্রনগুলোকে স্টপ করতে, এই প্রান্তে আসতে দিতে বন্ধ করার জন্য, যাতে না আসতে পারে, ব্যাটারিটাকে ঘুরিয়ে লাগাতে হচ্ছে। ঠিক আছে, তাহলে যে বিপরীত ভোল্টেজে আমরা কি দেখতে পাবো, যে বিপরীত ভোল্টেজে আমরা দেখতে পাবো যে সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রনটিও আর ওই প্রান্তে পৌঁছাতে পারলো না, বা ফটো কারেন্টের মান 0, তাকেই নিবৃত্তি বিভব বলে। তো চলো আমার সাথে লিখো তোমরা প্রত্যেকে, ঠিক, বসে থেকো না, কারণ কীর্তন শুনতে আসেনি যে বসে বসে শুনবে, হ্যাঁ, লাস্টে জিলাপি আর খিচুড়ি খেয়ে চলে যাবে। ঠিক আছে, আমি এখানে জালসা করতেও আসিনি, আমরা এখানে শিখতে এসেছি। সুতরাং স্যারের সাথে সাথে হাতটাও নিজেরও যাতে চলে, তাহলে পরীক্ষা হলে চলবে, নইলে চলবে না। ঠিক আছে, মাথায় রাখো, প্র্যাকটিসের মাঠে যত পারবে ঘাম ঝরাও, নইলে যুদ্ধক্ষেত্রে রক্ত ঝরবে। রক্ত অর্থাৎ এখানে লাল কালির দাগ, আমার খাতায় যাতে ভাই লাল কালির ক্রস দাগ একটাও না পড়ে, সেটার জন্য এখন যত পারবে খাটো, পরিশ্রম করো, ঘাম ঝরাও ভাই। নিবৃত্তি বিভব স্টপিং পটেনশিয়াল সংজ্ঞা লিখছি কি না, যে বিপরীত বিভবে সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রনটিও আর বিপরীত তড়িৎ দ্বারে পৌঁছাতে পারে না, বা ফটো তড়িৎ প্রবাহ মাত্রার মান 0 হয়, তাকেই নিবৃত্তি বিভব বা স্টপিং পটেনশিয়াল বলে। ঠিক আছে, এটা হচ্ছে গল্পটা। স্যার রাশিমালা, একটা ইলেকট্রন যদি V0 বিভব প্রভেদের মধ্য দিয়ে যায়, তাহলে V0 হচ্ছে তার গতিশক্তি, আর এইখানে তার গতিশক্তি কত ছিল, ½ mv²। ম্যাক্সিমাম গতিশক্তির কথা বলছি, তাহলে Vmax², তাহলে এটা হচ্ছে ফর্মুলা। ভাই মনে রাখতে পারো, V0 সমান হচ্ছে কাইনেটিক এনার্জি ম্যাক্স বা ম্যাক্সিমাম, সর্বোচ্চ গতিশক্তির সাথে সমান হয়ে যায়। এটা হচ্ছে রাশিমালা। আচ্ছা, এই নিবৃত্তি বিভব আমরা যদি আগের লেখচিত্রটাকে দেখি, ঠিক আছে, এর আগে যে লেখচিত্র ছিল এই লেখচিত্র দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে এই লেখচিত্রতে V0 মানটা তীব্রতার উপর নির্ভর করছে না। ঠিক আছে, নিবৃত্তি বিভবের মান তীব্রতার উপর কিন্তু নির্ভর করছে না। ঠিক আছে, আচ্ছা, তো কার উপর করে, ওটা কম্পাঙ্কের উপর করে। ঠিক, কম্পাঙ্ক আবার কি কারেন্টের উপর নির্ভর করে না। তো এইগুলোই আমি নেক্সট দুটো বৈশিষ্ট্য লিখছি। তাহলে আগের বৈশিষ্ট্য দুটো একবার আলোচনা করি। আমরা দেখলাম কি আলোক তড়িৎ প্রবাহ মাত্রার মান আপতিত আলোক তীব্রতার উপর নির্ভর করে, কিন্তু নিবৃত্তি বিভবের মান তীব্রতার উপর নির্ভর করে না। ঠিক আছে, এবার আমরা কম্পাঙ্কের উপর নির্ভরশীলতাটা একবার দেখে নিই। ঠিক আছে, ওকে ওকে ওকে, এখানে পেজ নেওয়া নেই, আমি একটা হোয়াইট বোর্ডে তোমাদের ব্ল্যাকবোর্ড নিচ্ছি, ব্ল্যাকবোর্ডে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আর দুটো বৈশিষ্ট্য কি, যেটা দিয়ে আজকে আমাদের ক্লাসটা মোটামুটি শেষ করতে চলেছি। ওকে, হোয়াইট বোর্ড, আর একটু মনোযোগ দাও, আর 5 মিনিট দাও। ঠিক আছে, তাহলে ওই যে লেখচিত্র, সেই লেখচিত্র থেকে আমরা আরো দুটো বৈশিষ্ট্য পেলাম। ওইদিকে 5টা ছিল, 6 নম্বর বৈশিষ্ট্য। 6 নম্বর বৈশিষ্ট্যতে দেখা গেল যে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা, ফটো কারেন্ট, যেটা আলোক তড়িৎ প্রবাহ মাত্রার মান আপতিত আলোর কম্পাঙ্কের বা তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে না। অর্থাৎ কারেন্টের মানটা কিন্তু কম্পাঙ্কের উপর নির্ভর করে না। কিন্তু যদি আমরা নিবৃত্তি বিভবের কথা বলি, ঠিক আছে, নিবৃত্তি বিভবের
মান কম্পাঙ্কের বা লিখতে পারো আপতিত আলোর কম্পাঙ্কের উপর নির্ভর করে ঠিক আছে। লেখচিত্র কিরকম কম্পাঙ্কের সাথে যদি আমাকে গ্রাফ জিজ্ঞেস করে, আগেটা ছিল তীব্রতার সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে, তাহলে লেখচিত্রটা এইরকম হবে। একবার দেখে নাও, হাতে এঁকে দিলাম, এইদিকে আমি ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, এদিকে আমি ফটো কারেন্ট দেখবো, ঠিক আছে। তো দেখা যাচ্ছে ধরো একটা নির্দিষ্ট কম্পাঙ্কের জন্য, ধরো হলুদ কালারের লাইটের জন্য আমি এরকম একটা গ্রাফ পেলাম, এরকম একটা গ্রাফ পেলাম, এইটা হচ্ছে স্যাচুরেটেড কারেন্টের মান, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে যেমন দেখো আমাদের যে শক্তির ক্রমটা না এরকম বে নি রা স হু ক লা। আমরা হলুদ আলোর জন্য দেখলাম, ধরো উদাহরণের জন্য বলছি, এখন যদি আমি নীল আলো নেই, তো নীল আলোর জন্য কিরকম আমি লেখচিত্র পাবো, কিরকম আমি গ্রাফ পাবো স্যার, ঠিক আছে। তো নীল আলোর শক্তি বেশি, তো শক্তি যার বেশি হবে না সেই গ্রাফটা পেছন দিকে চলে আসে, অর্থাৎ এই দিকে চলে আসে। কিন্তু 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 যেহেতু ইন্টেন্সিটি সেম, তার মানে স্যাচুরেটেড কারেন্টের মানটা সেম হয়ে যাবে। মাথায় রাখবে এখানে ইন্টেন্সিটি বা তীব্রতা এখানে কি আছে, কনস্ট্যান্ট আছে, তীব্রতা এখানে চেঞ্জ হচ্ছে না। আগের বার কম্পাঙ্ক কনস্ট্যান্ট ছিল, এখানে তীব্রতা কনস্ট্যান্ট। তো তীব্রতা যেহেতু চেঞ্জ হচ্ছে না, তাহলে ফটো কারেন্টের মান চেঞ্জ হবে না, স্যাচুরেটেড ফটো কারেন্ট কিন্তু সেম থাকবে, কিন্তু নিবৃত্তি বিভব আলাদা। হলুদের জন্য যদি নিবৃত্তি বিভবকে -V01 বলি, তাহলে এটাকে বলবো -V02, এবং স্পষ্টতই এর মানটা বেশি, একে থামানোর জন্য বেশি ভোল্টেজ দিতে হচ্ছে, একে থামানোর জন্য কম ভোল্টেজ দিতে হচ্ছে। এই হলুদ কালারের লাইটের কম্পাঙ্ক যদি নিউ1 হয় আর এটা যদি নিউ2 হয়, তাহলে মাথায় রাখবে নিউ2 এর মান বেশি, নিউ1 এর মান কম, ঠিক আছে। তাহলে এই হচ্ছে সেই 7টা বৈশিষ্ট্য, যে 7টা বৈশিষ্ট্য এক্সপ্লেন না ক্লাসিক্যাল মেকানিক্স করতে পারছে, না আমাদের ওই তড়িৎ চুম্বকীয় তত্ত্ব অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ইএম থিওরি করতে পারছে। তাহলে আমাদের নতুন কোনো একটা থিওরির প্রয়োজন পড়লো, আর সেটাই আমরা দেখবো নেক্সট ক্লাসে, যে আইনস্টাইন কিভাবে কোয়ান্টাম তথ্যকে ব্যবহার করে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছিলেন, এবং আমরা এই মজাটা নেব, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে, আর নোট ডাউন করে নেবে, প্র্যাকটিস চাই, তাই না। দেখা হচ্ছে পরের ক্লাসে, প্রত্যেকে ভালো থাকবে।